ক্লাস 10 এর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে আমরা জানব। অভিব্যক্তি অর্থাৎ ইভলিউশন হচ্ছে যে কিভাবে আস্তে আস্তে সরলতম জীব থেকে জটিল জীব তৈরি হচ্ছে তার ইতিহাস। অর্থাৎ এই সরলতম জীব থেকে যখন জটিল জীব তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে। এবার এই পরিবর্তনগুলো কেমন? পরিবর্তনটা খুব স্লো প্রসেসে হচ্ছে, ধীর প্রক্রিয়া। যে এরকম না যে আজ থেকে আমরা যদি 200-300 বছর আগে যাই, তাহলে আজকের মানুষের সাথে 200-300 বছর আগের মানুষের কিন্তু খুব একটা পার্থক্য আমরা পাবো না। এবং এই পরিবর্তন হচ্ছে অবিচ্ছিন্ন, যে কোনো সময় পরিবর্তন বন্ধ হয়ে গেছে জীবের, সেরকম কিন্তু হয়নি। পরিবর্তন সর্বদাই হচ্ছে, কিন্তু স্লো প্রসেসে, খুব ধীর প্রক্রিয়ায়। এইভাবে খুব ধীর এবং অবিচ্ছিন্ন পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে কি হচ্ছে? সরলতম জীব থেকে জটিল জীব তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে অভিব্যক্তি। তো অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারে আমরা প্রথম দেখব যে কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। আজ থেকে 300 কোটি বছর আগে বলা হয় যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে বা অরিজিন অফ লাইফ হয়েছে। এই অরিজিন অফ লাইফ সম্পর্কে দুজন বিজ্ঞানীর নাম আমরা পড়ব। একজন হচ্ছেন হ্যালডেন আর আরেকজন ওপারিন। তারা প্রথম বলেছিলেন যে কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। অরিজিন অফ লাইফ অর্থাৎ পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 300 কোটি বছর, এই পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে প্রায় 300 কোটি বছর আগে। সেই সময় বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এই ধরনের গ্যাসীয় উপাদানগুলো ছিল, কিন্তু যে মুক্ত অক্সিজেন বায়ুমণ্ডলে ছিল না। প্রথমে এই বিভিন্ন ধরনের যৌগগুলো বা গ্যাসীয় উপাদানগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি তৈরি করেছিল? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন গঠিত যৌগ। হাইড্রোকার্বন গঠিত যৌগ মানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এমন যৌগ। যেমন দেখো, মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন এই ধরনের যৌগ তৈরি হয়েছে। তারপর কি হয়েছে? তারপর প্রথমে হাইড্রোকার্বন যৌগ, তারপর বিভিন্ন অক্সিজেন ঘটিত যৌগ, যেমন দেখো অ্যালডিহাইড, কিটোন, এরকম বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়েছে। এবং এই যৌগগুলো থেকে আস্তে আস্তে শর্করা, বিভিন্ন ধরনের সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড এগুলো তৈরি হয়েছে। তাহলে প্রথমে জৈব যৌগের উৎপত্তি, সরলতম যে সরল যৌগ থেকে হাইড্রোকার্বন, অক্সিজেন ঘটিত যৌগ, তারপরে বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়েছে, সরল জৈব যৌগ অপেক্ষাকৃত। এই সরল জৈব যৌগগুলো আবার নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? প্রোটিন তৈরি হয়েছে। লিপিড তৈরি হয়েছে, শর্করা, এই সমস্ত জৈব যৌগগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে, যেমন প্রোটিন, এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে প্রোটিন তৈরি হয়েছে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে লিপিড তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের সরল শর্করা পরপর যুক্ত হয়ে জটিল শর্করা তৈরি হয়েছে। আর এই যে জটিল যৌগগুলো, সেই সময় পৃথিবীর যে হাই টেম্পারেচার ছিল, তাপমাত্রা অনেক বেশি ছিল, সমুদ্রের যে জলের উপরে এই প্রোটিন, লিপিড, শর্করা, বিভিন্ন জৈব যৌগ একটা ভাসমান অবস্থায় ছিল, যাকে বলছে হট ডাইলুট স্যুপ। হট
ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ তাহলে কি, প্রাচীনকালে পৃথিবীর উষ্ণতা অনেক বেশি ছিল, সেই সময় বিভিন্ন ধরনের জৈব যৌগ, প্রোটিন, লিপিড, শর্করা তারা সমুদ্রের যে জলের উপর, উত্তপ্ত জলের উপর ভাসমান অবস্থায় ছিল, তাকেই বলছে হট ডাইলুট স্যুপ। এবার দেখো তাহলে হট ডাইলুট স্যুপ তৈরি হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের জৈব যৌগ আছে। এরপর নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, বিভিন্ন নিউক্লিওটাইড, তোমরা জানো ডিএনএ হচ্ছে এটিজিসি দিয়ে তৈরি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে ডিএনএ। ডিএনএ তৈরি হয়েছে বা আরএনএ তৈরি হয়েছে, বিভিন্ন নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। সমুদ্রের উপরে ভাসমান যে জটিল জৈব যৌগ, সেগুলোর মধ্যে আস্তে আস্তে কি হয়েছে, এই ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড প্রবেশ করেছে। এর মধ্যে নিউক্লিক অ্যাসিড প্রবেশ করেছে। তাহলে সমুদ্রের জলে বিভিন্ন জৈব যৌগ সেগুলো ভাসমান অবস্থায় আছে, এবং সেই জৈব যৌগগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা কলয়েড জাতীয় যৌগ গঠন করে, কলয়েড জাতীয়, যার মধ্যে কি আছে, যার মধ্যে প্রোটিন আছে, লিপিড আছে, কার্বোহাইড্রেট, 3 ধরনের যৌগ মিলে, আর একে বলা হচ্ছে কোয়াসার্ভেট। তাহলে শর্করা, প্রোটিন, লিপিড দ্বারা গঠিত যে কলয়েড জাতীয় জৈব যৌগ প্রথম সৃষ্টি হয়েছিল, তাকে কোয়াসার্ভেট বলা হচ্ছে। এবং এই কোয়াসার্ভেট গুলো কেই বিজ্ঞানী ফক্স এটাকে মাইক্রোস্ফিয়ার বলেছেন। অ্যাকর্ডিং টু ফক্স হচ্ছে যে এই জৈব যৌগ দ্বারা গঠিত যে যৌগ, কলয়েড জাতীয় যৌগ, তাকেই বলা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এবার এই কলয়েড জাতীয় জৈব যৌগ, তার আগে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, নিউক্লিক অ্যাসিড। এবার এই নিউক্লিক অ্যাসিড যখন কলয়েড জাতীয় জৈব যৌগ অর্থাৎ মাইক্রোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করলো, তখন তাকে বলা হচ্ছে প্রোটোসেল, অর্থাৎ আদি কোষ। এই প্রোটোসেল তৈরি হয়েছে এইভাবে, যা সমুদ্রের মধ্যে তৈরি হয়েছিল। এবার এই প্রোটোসেল থেকে একদিকে প্রোক্যারিওটিক জীব, প্রোক্যারিওটিক কোষ তৈরি হলো, আর একদিকে হচ্ছে ইউক্যারিওটিক কোষ তৈরি হলো, আদি কোষ আর আদর্শ কোষ। প্রথমে এককোষী জীব তৈরি হয়েছে, তারপর এককোষী জীব থেকে আস্তে আস্তে বহুকোষী বিভিন্ন ধরনের জটিল জীব তৈরি হয়েছে। এখানে দেখো যে প্রথমে একদম প্রাচীনকালে, যে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, তারপর 360 কোটি বছর আগে আজ থেকে অরিজিন অফ লাইফ, প্রথমে জীব তৈরি হয়েছে, এবং প্রথম যে জীবগুলো তৈরি হয়েছিল সেগুলো ছিল এককোষী। সেই এককোষী জীব, তার মধ্যে কিছু ছিল সালোক সংশ্লেষকারী, ফলে তারা আস্তে আস্তে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন মুক্ত করলো বায়ুমণ্ডলে, এবং বায়ুমণ্ডলে আস্তে আস্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি হতে শুরু হলো। তারপর বহুকোষী জীব তৈরি হয়েছে এককোষী জীব থেকে। সেই সময় প্রথম যে জীব তৈরি হয়েছিল তা বলা হচ্ছে মাছ জাতীয় জীব তৈরি হয়েছিল, যারা জলে বসবাসের উপযুক্ত জীব। তারপর আস্তে আস্তে উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি হলো, এবং সেই উদ্ভিদগুলো পৃথিবীকে বাসস্থানের উপযোগী করে করলো। তার কারণ উদ্ভিদ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে থাকলো, আর হচ্ছে অক্সিজেন ছাড়তে শুরু করলো, ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকলো। এরপর উভচর জাতীয় উদ্ভিদ তৈরি হলো, এই উভচর জাতীয় জীব তৈরি হলো,
তারপর উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী এবং স্তন্যপায়ী জীব তৈরি হলো। এটা হচ্ছে যে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, অর্থাৎ কিভাবে জীব সৃষ্টি হয়েছে এবং কোন কোন জীব, মানে কারা আগে তৈরি হয়েছে এবং কারা পরে তৈরি হয়েছে, এই চারটা তোমরা পড়বে। এবার আমরা পড়ব মিলার এবং উডের পরীক্ষা, যেখানে দেখানো হচ্ছে কিভাবে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া থেকে জৈব যৌগ সৃষ্টি হয়েছে। অ্যাকর্ডিং টু মিলার এবং হ্যালডেন এবং ওপারিন, সেখানে বলা হয়েছিল যে বাতাসে আজ থেকে 360 কোটি বছর আগে জীবের সৃষ্টি হয়েছে এবং সেই সময় বাতাসে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এগুলো ছিল। তারপর এর থেকে জৈব যৌগ তৈরি হয়েছে, সরল জৈব যৌগ, জটিল জৈব যৌগ, কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল, এবং তারপর এককোষী জীব থেকে বহুকোষী জীব সৃষ্টি হয়েছে। তা মিলার এবং উডের পরীক্ষায় দেখানো হচ্ছে কিভাবে যে এই সমস্ত উপাদান থেকে জৈব যৌগ সৃষ্টি করা যায়। এখানে মিলার এবং এর পরীক্ষায় একটা বড় কাঁচের ফ্লাক্স নেওয়া হয়েছিল, যে কাঁচের ফ্লাক্সের মধ্যে নেওয়া হচ্ছে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছে এই তিনটে গ্যাসীয় উপাদানকে, যার মধ্যে দুটো তড়িৎদ্বার বসানো আছে, দুটো তড়িৎদ্বার, এবং সেই তড়িৎদ্বারের সাহায্যে কি করা হচ্ছে, এখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করা হচ্ছে, যে এবং সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করছে, এবং রাসায়নিক বিক্রিয়ার পরে যে যৌগগুলো তৈরি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়েছে, তাকে আস্তে আস্তে ঠান্ডা করা হচ্ছে, এবং ঠান্ডা করে দেখা যাচ্ছে যে এর মধ্যে কি কি যৌগ পাওয়া গেছে। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, আরো জৈব যৌগ, ফর্মিক অ্যাসিড, ইউরিয়া, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়েছে, যেগুলো জীব সৃষ্টিতে কাজে লাগে। অর্থাৎ যে এই সমস্ত জৈব যৌগ থেকে কিভাবে যে সরলতম জৈব যৌগ অ্যামাইনো অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, তা এই মিলার এবং উডের পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। যে প্রাচীনকালেও পৃথিবীতে যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ হতো আকাশে, এবং সেই সময় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এইভাবে বিক্রিয়া করে যে এই জৈব যৌগগুলো তৈরি করেছিল, তার থেকে আস্তে আস্তে সেগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে কোয়াসার্ভেট তৈরি হয়েছে, কোয়াসার্ভেট থেকে মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার থেকে প্রোটোসেল তৈরি হয়েছে। অর্থাৎ মিলার এবং উডের পরীক্ষাটা হচ্ছে যে হ্যালডেন এবং ওপারিনের যে পরীক্ষা অরিজিন অফ লাইফ, তার প্রমাণ স্বরূপ আমরা মিলার এবং উডের পরীক্ষা বলতে পারি। জীবের অভিব্যক্তি সম্পর্কে আমরা ল্যামার্কের মতবাদ পড়ব। যে বিজ্ঞানী ল্যামার্ক 1809 সালে তার বিখ্যাত বই ফিলোসফি জুওলজিক বইতে তার মতবাদ প্রকাশ করেন। এই বইটার নাম তোমরা মনে রাখবে, ফিলোসফিক জুওলজিক বই। ফিলোসফি জুওলজি বইতে তার প্রথম মতবাদ প্রকাশ করেন বিজ্ঞানী ল্যামার্ক। প্রথমে এই মতবাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে পরিবেশের প্রভাব।
প্রত্যেকটা জীব যে পরিবেশে, এক একটা জীব এক একটা পরিবেশে রয়েছে এবং সেই পরিবেশ সেই জীবের উপর প্রভাব বিস্তার করছে এবং প্রত্যেকটা জীব সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই মানিয়ে নেওয়ার জন্য জীবের বিভিন্ন ধরনের পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। কোনো একটা জীব একটা নির্দিষ্ট পরিবেশে মানিয়ে নেবার জন্য কি করছে, তার কোনো একটা অঙ্গকে বেশি ব্যবহার করছে, আবার কোনো একটা অঙ্গকে কম ব্যবহার করছে। এখানে বলা হচ্ছে যে কোনো একটা জীব যে অঙ্গের বেশি ব্যবহার করবে সেই অঙ্গটা সুস্থ সবল এবং সক্রিয় হবে, আর যে অঙ্গটা আস্তে আস্তে জীব কম ব্যবহার করবে সেই অঙ্গটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। যেমন এর প্রমাণ সপক্ষে বলা হচ্ছে যে সাপের আগে পা ছিল, গর্তের মধ্যে থাকছে এবং সেই গর্তের মধ্যে প্রবেশের ক্ষেত্রে সাপের যদি পা থাকে সেটা অসুবিধার সৃষ্টি করবে চলাফেরায়, এবং সেই পা কি হলো, আস্তে আস্তে সাপ কম ব্যবহার করতে থাকলো এবং কম ব্যবহারের ফলে আস্তে আস্তে সেই অঙ্গটা দুর্বল হয়ে গেল এবং এক সময় সেটা অবলুপ্ত হয়ে গেল। অর্থাৎ ল্যামার্ক বলছে যে অঙ্গটা কম ব্যবহার হবে সেটা দুর্বল হবে, আস্তে আস্তে তার অবলুপ্তি করবে, আর যে অঙ্গটা বেশি ব্যবহার করবে সেই অঙ্গ সুস্থ সবল হবে, সেই অঙ্গে বিকাশ হবে এবং সেটা সক্রিয় অবস্থায় থাকবে। নেক্সট হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ল্যামার্ক বলছে যে কোনো একটা জীব তার জীবদ্দশায় যে অঙ্গের বেশি ব্যবহার করবে এবং সেই অঙ্গটা, যে অঙ্গ বেশি ব্যবহার করবে সেটা সক্রিয় হবে, সেটা সক্রিয় থাকবে। নেক্সট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। দেখো প্রত্যেকটা জেনারেশনের মধ্যেই কি হচ্ছে, নতুন নতুন বৈশিষ্ট্য আসছে। অর্থাৎ একজন পিতা মাতা সে তার জীবদ্দশায় যে যে বৈশিষ্ট্য অর্জন করছে, সেই পিতা মাতার থেকে তার যে প্রথম জেনারেশন, সাপোজ জেনারেশন আমি বললাম ফার্স্ট জেনারেশন, 1 নম্বর জেনারেশন, তার মধ্যে কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন আসলো এবং সেই তার যে ছেলে মেয়েরা যে যে বৈশিষ্ট্য অর্জন করছে তার নেক্সট জেনারেশনে সেটা আসছে এবং সেই নেক্সট জেনারেশন আবার যে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করছে তার পরবর্তী জেনারেশনে সেই বৈশিষ্ট্যগুলো আসছে। অর্থাৎ কোনো একটা জীব যা যা বৈশিষ্ট্য অর্জন করবে তার জীবদ্দশায় সেই বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার ছেলে মেয়ের মধ্যে দেখা যাবে, আবার তার ছেলে মেয়ে যে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করবে তার অপত্যের মধ্যে সেগুলো দেখা যাবে। এইভাবে প্রত্যেক জেনারেশনেই অল্প অল্প করে নতুন নতুন বৈশিষ্ট্য আসছে এবং নতুন নতুন বৈশিষ্ট্য আস্তে আস্তে দেখা যাবে যে একটা সময় যে এই প্রজন্মের মধ্যে অনেক নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটেছে, ফলে একদম তার যে পূর্বপুরুষ সেই পূর্বপুরুষের থেকে আজকের যে জীব তার মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে এবং এইভাবে আস্তে আস্তে নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে। এই হলো ল্যামার্কের মতবাদ। এবার আমরা দেখব ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে প্রমাণ। সপক্ষে প্রমাণ দেখো লিপ্তপদ, যে হাঁসের ক্ষেত্রে বলা হচ্ছে হাঁস হচ্ছে জলের মধ্যে থাকে এবং জলের মধ্যে সাঁতার কাটার চেষ্টা করত এবং চেষ্টা করার জন্য তার হাঁসের যে আঙুলের পায়ের মাঝে মাঝে যে একটা পাতলা চামড়া তৈরি হয়েছে এবং সেই চামড়া দিয়ে আঙুলগুলো যুক্ত হয়ে লিপ্তপদ তৈরি হয়েছে এবং লিপ্তপদ হচ্ছে যে জলজ পরিবেশে সাঁতার কাটবার জন্য উপযুক্ত। অর্থাৎ লিপ্তপদের যে উৎপত্তি সেটা কিন্তু ল্যামার্কের মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। জিরাফের লম্বা গলা, যে প্রাচীনকালে বলা হচ্ছে যে জিরাফের যে পূর্বপুরুষ তাদের ছোট গলা ছিল এবং তারা যে পরিবেশে ছিল সেখানে আস্তে আস্তে তারা তৃণভোজী ছিল, ছোট ছোট গাছপালা ঘাস জাতীয় উদ্ভিদ সেগুলো খেতে থাকলো এবং খাওয়ার একটা সময় দেখা গেল সেই খাদ্যের অভাব দেখা গেল, তখন দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত উঁচু গাছের যে পাতা খাওয়ার জন্য তাদের গলা আস্তে আস্তে তারা প্রসারিত করতে শুরু করলো এবং এইভাবে প্রসারিত করতে করতে প্রত্যেক জেনারেশনই তাদের গলার বৃদ্ধি ঘটেছে
এবং তা পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হয়েছে এবং আস্তে আস্তে ছোট গলাযুক্ত জিরাফ থেকে আজকের যে লম্বা গলাযুক্ত জিরাফ তৈরি হয়েছে। উট পাখির লুপ্তপ্রায় ডানা, দেখো উট পাখির হচ্ছে এরা উঠতে পারে না, যদিও এরা পাখি, কিন্তু কেন এদের লুপ্তপ্রায় ডানা লুপ্ত হয়েছে? তার কারণ হচ্ছে যে এরা পাখি আকাশে ওড়ার কথা, কিন্তু এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটতে, এবং এই হাঁটার জন্য হচ্ছে আস্তে আস্তে তারা এতে ডানার ব্যবহার কমে যেতে শুরু করলো, এবং ডানার ব্যবহার কম করার ফলে ডানা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে গেল এবং আস্তে আস্তে লুপ্তপ্রায়ে পরিণত হলো। সাপের লুপ্ত পা, এটা আগে আমি ব্যাখ্যা বলেছি যে সাপের বলা হচ্ছে যে আগে পা ছিল এবং সেই পা যখন সাপ গর্তের মধ্যে প্রবেশ করতো সেই পা অনেক অসুবিধার কারণ হতো। আর এদের যে হাঁটার জন্য, যে গমন করবার জন্য পায়ের বিশেষ ভূমিকা ছিল না, এবং পা ক্রমাগত অব্যবহারের ফলে পা আস্তে আস্তে লুপ্ত প্রায় অঙ্গে পরিণত হলো। আবার বিপক্ষেও যদিও প্রমাণ আছে, বিজ্ঞানী ভাইসম্যান ইঁদুরের উপর পরীক্ষা করেছেন এবং ইঁদুরের প্রায় 35 মানে 35টা জেনারেশন ধরে তিনি কি করেছেন, ইঁদুর হচ্ছে তার লেজ কেটে দিচ্ছেন, এবং এই লেজ কাটার প্রত্যেক জেনারেশনই বারবার তিনি লেজ কাটছেন। এর ফলে কি হচ্ছে, ইঁদুরের লেজের ব্যবহার আর করতে হচ্ছে না। তাহলে একটা সময়ে যেহেতু লেজের ব্যবহার হচ্ছে না, তাহলে কোনো একটা প্রজন্মে দেখা যেতে পারে যে এরকম যে ইঁদুর তৈরি হয়েছে যার লেজ নেই বা লেজবিহীন ইঁদুর, কারণ লেজের যেহেতু এখানে ভূমিকা থাকছে না। কিন্তু কোনো সময় কিন্তু তিনি 35টা জেনারেশন ধরে করেছিলেন, কোনো সময় লেজবিহীন কিন্তু ইঁদুর পাননি। আবার ড্রসোফিলা মাছি, ড্রসোফিলা যে ফ্রুট ফ্লাই বলে, ফল কাটলে ফলের মধ্যে ছোট ছোট মাছি বসে, সেগুলোকে ফ্রুট ফ্লাই বলে। এই ড্রসোফিলা মাছির উপর দেখা গেছে যে 60 জেনারেশন ধরে এদের প্রজনন ঘটানো হয়েছে একটা অন্ধকার ঘরে। এদের চোখের ব্যবহার হচ্ছে না, অর্থাৎ চোখের ব্যবহার যদি না হয় তাহলে অ্যাকর্ডিং টু ল্যামার্কের মতবাদ অনুসারে কি হবে, যে একটা সময় যে ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলা মাছির দৃষ্টিশক্তি থাকবে না, যেহেতু চোখের ব্যবহার হচ্ছে না। কিন্তু 60 জেনারেশন ধরে এইভাবে পরীক্ষা করার পরেও যে কোনো অন্ধ যে ফ্রুট ফ্লাই, যে চোখে দেখতে পাচ্ছে না, এরকম কিন্তু ফ্রুট ফ্লাই পাওয়া যায়নি, যা ল্যামার্কের মতবাদের বিপক্ষে প্রমাণ। তো এইভাবে সপক্ষে এবং বিপক্ষে দুদিকেই বিভিন্ন প্রমাণ আছে, সেই প্রমাণগুলো সম্পর্কে পড়তে হবে। চার্লস ডারউইন ইংল্যান্ডের স্ট্রেসবারি শহরে তার জন্মগ্রহণ। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চার্লস ডারউইন 1831 সালে HMS বেগল জাহাজে করে পৃথিবীর বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছিলেন, এবং 1831 থেকে 1836 সাল পর্যন্ত এই ভ্রমণ যাত্রা ছিল, এবং ভ্রমণ যাত্রার শেষে 1859 সালে তিনি তার বিখ্যাত যে মতবাদ, সেই মতবাদ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে প্রকাশিত করেন। চার্লস ডারউইনের যে মতবাদের মূল বিষয়গুলি ছিল, প্রথম হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি। চার্লস ডারউইন লক্ষ্য করেছিলেন যে প্রত্যেকটা জীব মানেই তার বংশ বিস্তার করবে, তার অপত্যের সংখ্যা বৃদ্ধি হবে। তার জীবদ্দশায় প্রত্যেকটা জীব চায় সে নিজের সংখ্যা বৃদ্ধি করতে। তার কারণ যদি নিজের সংখ্যা বৃদ্ধি না হয়, তাহলে জীবটি যখন মারা যাবে এবং মারা যাওয়ার পরে সেই প্রজাতির অস্তিত্ব বিলুপ্ত হবে। এই জন্য প্রত্যেকটা জীব অত্যধিক হারে বংশ বিস্তার করে। নেক্সট হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। খাদ্য এবং বাসস্থান সীমিত, যার ফলে কি হচ্ছে, যে প্রত্যেকটা জীবের মধ্যে জীবন সংগ্রাম হচ্ছে। বেঁচে থাকবার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য। এবং এই জীবন সংগ্রাম হচ্ছে ত্রিবিধ: অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং প্রতিকূল।
অন্তঃপ্রজাতিগত যে সংগ্রাম সেটা হচ্ছে একই প্রজাতির মধ্যে জীবন সংগ্রাম, অর্থাৎ একটা বনের মধ্যে যদি বাঘের সংখ্যা খুব বৃদ্ধি হয়ে যায় তাহলে বাঘের মধ্যে খাদ্য এবং বাসস্থানের জন্য তাদের মধ্যে সংগ্রাম হবে এবং সেই সংগ্রামকে বলা হবে অন্তঃপ্রজাতি। আর আন্তঃপ্রজাতি হচ্ছে দুটো আলাদা প্রজাতির মধ্যে যে সংগ্রাম তাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতি। যেমন ধরো একটা বনের মধ্যে বাঘ এবং সিংহের সংখ্যা বেশি হয়ে গেল এবং বাঘ এবং সিংহের মধ্যে খাদ্য এবং বাসস্থানের জন্য যদি সংগ্রাম হয় তাহলে সেটাকে বলা হবে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম, যেখানে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে হচ্ছে। আর একটা হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে, প্রত্যেকটা জীবকে প্রতিকূল পরিবেশের সাথে সম্মুখীন করতে হচ্ছে, কারণ পরিবেশ এক এক সময় এক এক রকম সেখানে পরিবর্তন দেখা যায়। নেক্সট হচ্ছে ভেদ বা প্রকরণ। ডারউইন আরেকটা জিনিস পর্যবেক্ষণ করেছিলেন, সেটা হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য বর্তমান, এবং সেটা দুটো ভিন্ন প্রজাতি হলে তো পার্থক্য অনেক, এবং একই প্রজাতির মধ্যেও বিভিন্ন ধরনের পার্থক্য আছে। যেমন দেখো মানুষের যে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এর মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে তাদের বিভিন্ন রকমের পার্থক্য আছে, এমনকি একই পিতামাতার থেকে যে অপত্য তৈরি হচ্ছে অর্থাৎ ভাই বোনের মধ্যেও তাদের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, অর্থাৎ ভেদ বা ভ্যারিয়েশন প্রত্যেকটা জীবের মধ্যেই দেখা যায়। নেক্সট হচ্ছে যোগ্যতমে উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে দেখো প্রত্যেকটা জীবকে তাকে জীবন সংগ্রাম করতে হচ্ছে, সেটা অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি এবং পরিবেশের সাথে, এবং এই সময়ে এই জীবন সংগ্রামের সময় ভেদ বা প্রকরণ খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, কারণ কোনো একটা জীবের বৈশিষ্ট্যগুলি বা তার যে ভেদ বা প্রকরণগুলি যদি পরিবেশের অনুকূল হয় তাহলে সেই জীবটা বেঁচে থাকবে, আর পরিবেশের সঙ্গে যদি প্রতিকূল হয় তাহলে সেই জীবের অবলুপ্তি ঘটবে। যেমন দেখো ধরো জিরাফ আছে, জিরাফের লম্বা গলাযুক্ত এবং ছোট গলাযুক্ত জিরাফ আছে একটা জায়গায়, এবং সেখানে যে খাদ্যের জন্য সংগ্রাম হচ্ছে, দেখা যাচ্ছে যে ঘাস জাতীয় ছোট ছোট সেগুলো সব শেষ হয়ে গেছে, তাহলে এবং অবশিষ্ট যেগুলো পড়ে আছে যে বড় বড় গাছ, এবং তাদের পাতা খেতে গেলে জিরাফের যে গলা সেটা বেশ লম্বা হতে হবে, সেক্ষেত্রে যারা লম্বা গলাযুক্ত জিরাফ তারা বেশি সুযোগ সুবিধা পাবে এবং তারাই বেঁচে থাকবে, আর যারা ছোট গলাযুক্ত জিরাফ তারা কিন্তু সুবিধা পাবে না। অর্থাৎ ভেদ বা প্রকরণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যার ভেদগুলো বা যার বৈশিষ্ট্যগুলো পরিবেশের অনুকূল, পরিবেশের সহায়ক, তাহলে তারই উদ্বর্তন ঘটবে বা সেই জীবটাই বেঁচে থাকবে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এবার দেখো যে এটা চার্লস ডারউইনের যে মতবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন হচ্ছে যে প্রত্যেকটা জীব যখন পরিবেশের সাথে একই প্রজাতির সাথে আলাদা প্রজাতির সাথে বিভিন্ন সংগ্রাম হচ্ছে, সেটা খাদ্যের জন্য হতে পারে, বাসস্থানের জন্য হতে পারে। এবার যাদের ভেদ বা যাদের প্রকরণগুলো বা যাদের বৈশিষ্ট্যগুলো পরিবেশের বেঁচে থাকবার অনুকূল, তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে, অর্থাৎ প্রকৃতি তাদেরই নির্বাচিত করবে, অর্থাৎ প্রকৃতি থেকে তারা বেশি সুযোগ সুবিধা পাবে এবং তারা কি হচ্ছে বেঁচে থাকবে, তাদের সংখ্যায় বৃদ্ধি ঘটবে। আর যাদের বৈশিষ্ট্যগুলি পরিবেশের সাথে অনুকূল নয় তাদের আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যাবে। এরপর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি, অর্থাৎ যে এই যে বৈশিষ্ট্যগুলো যে বৈশিষ্ট্যগুলো পরিবেশের পক্ষে অনুকূল, পরিবেশের পক্ষে সহায়ক, সেই সমস্ত জীবগুলো বেঁচে থাকবে, আর যারা প্রতিকূল বৈশিষ্ট্যযুক্ত জীবরা পরিবেশে বেঁচে থাকবে না, এবং অনুকূল বৈশিষ্ট্যযুক্ত জীব থেকে আস্তে আস্তে নতুন ধরনের জীব তৈরি হবে এবং তাদের থেকেই নতুন প্রজাতির সৃষ্টি হবে। এই হলো ডারউইন মতবাদের মূল বিষয়। এবার আমরা ডারউইনের মতবাদের সাহায্যে জিরাফের যে লম্বা গলাযুক্ত জিরাফের যে বিবর্তন সেটা আমরা ব্যাখ্যা করব। দেখো অ্যাকর্ডিং টু ডারউইনের মতবাদ, প্রাচীনকালে বিভিন্ন ধরনের
জিরাফ ছিল, তাদের মধ্যে বিভিন্ন ভেদ বা প্রকরণ ছিল। কারোর লম্বা গলা, কারোর মাঝারি গলা, কারোর ছোট গলা, এরকম বিভিন্ন ধরনের জীব ছিল। এবার তাদের খাদ্যের জন্য কোনোভাবে সংগ্রাম হয় এবং দেখা যাচ্ছে যে এরা তৃণভোজী ছিল, যে ছোট ছোট গাছপালা সেগুলোর খাবারগুলো আস্তে আস্তে শেষ হতে শুরু করে এবং তখন তারা অপেক্ষাকৃত যে উঁচু গাছের যে পাতা তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে থাকে এবং সেক্ষেত্রে যারা লম্বা গলাযুক্ত জিরাফ তারা বেশি সুবিধা পায় এবং তারা সহজেই সেই গাছের পাতা খেতে পারে, আর যারা ছোট গলাযুক্ত জিরাফ তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়। আস্তে আস্তে যে এই ছোট গলাযুক্ত জিরাফ মারা গেল এবং বড় গলাযুক্ত জিরাফ তারা টিকে থাকছে, ফলে নেক্সট একটা নতুন প্রজাতি তৈরি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে জিরাফের শুধুমাত্র লম্বা গলাই হচ্ছে, ছোট গলাযুক্ত জিরাফ আর হচ্ছে না। এইভাবে একটা প্রজাতি থেকে আর একটা নতুন প্রজাতির সৃষ্টি হলো। এবার আমরা একটু ডারউইনের মতবাদের যে ত্রুটিগুলো দেখব। এখানে ডারউইনের মতবাদে ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ডারউইন বলেছিলেন যে জীবকে যে ত্রিবিধ সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সমাবেশ ঘটছে, যে বৈশিষ্ট্যগুলো প্রকৃতির পক্ষে অনুকূলযোগ্য এবং সেগুলো তারা বেশি সুবিধা পাচ্ছে, আর যারা প্রতিকূলযুক্ত বৈশিষ্ট্যগুলি সেগুলো সুবিধা পাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে এবং এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই ছোট ছোট বৈশিষ্ট্য বা ছোট ছোট প্রকরণগুলি অভিব্যক্তিতে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করে না। এছাড়া দেহকোষ এবং জনন কোষের পার্থক্য এখানে করা হয়নি। কোনো একটা জেনেটিক যদি পরিবর্তন জনন কোষে অর্থাৎ গ্যামেটে হয় তাহলে তার বৈশিষ্ট্যগুলো নেক্সট জেনারেশনে সেগুলো সঞ্চারিত হয়, কিন্তু দেহকোষের বৈশিষ্ট্য যদি তার পরিবর্তন হয়, কোনো রকম জিনগত যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অপত্যের মধ্যে বা নেক্সট জেনারেশনে সঞ্চারিত হয় না। নেক্সট আরেকটা হচ্ছে যে প্রকরণের উৎপত্তি। মানে ব্যাপারটা হচ্ছে যে ডারউইন প্রকরণের উপর খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা জীব তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভেদ, পার্থক্য বা প্রকরণ দেখা যায় এবং একই পিতামাতার যে অপত্যগুলি তাদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রকরণ বা ভ্যারিয়েশন দেখা যায়। এবং এই যে ভ্যারিয়েশন বা একটা প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যযুক্ত প্রত্যেক যে মেম্বার আছে তাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য আলাদা, যদিও তারা একই প্রজাতির মধ্যে, এবং এই তাদের মধ্যে যে এত ব্যবধান বা এত যে পার্থক্য দেখা যাচ্ছে যাকে বলা হচ্ছে প্রকরণ, এবং এই প্রকরণের উপর ডারউইন সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, কিন্তু প্রকরণের উৎপত্তি সম্পর্কে কিন্তু তিনি বলতে পারেননি, বা প্রকরণগুলো কেন হচ্ছে, এই যে এত পার্থক্য জীবের মধ্যে সেটা কেন, সেই সম্পর্কে কোনো সেখানে কারণ বলা হয়নি। নয়া ডারউইনবাদ। ডারউইনবাদের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে সংশোধন করে বিজ্ঞানী ভাইসম্যান, দাব্রিজ, কোলস্মিথ, হ্যালেন এবং আরো অনেক বিজ্ঞানী ডারউইনের যে মতবাদকে নতুনভাবে তারা সেটাকে তৈরি করেন এবং সেই মতবাদে জেনেটিক ফ্রিকোয়েন্সি, জিন ফ্রিকোয়েন্সি, জেনেটিক ড্রিফট, আরো বিভিন্ন বিষয়কে এখানে নিয়ে আসা হয় এবং এই যে নতুন যে ডারউইনবাদ তাকেই বলা হচ্ছে নয়া ডারউইনবাদ, যেখানে ভাইসম্যান, দাব্রিজ, কোলস্মিথ, হ্যালেন প্রমুখ বিজ্ঞানীদের অবদান রয়েছে। এখানে আমরা ঘোড়ার বিবর্তন দেখব। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই ঘোড়ার জীবাশ্মগুলি খনন করে ঘোড়ার বিবর্তন লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যে আজকের আধুনিক ঘোড়া দেখি, সেই আধুনিক ঘোড়া আজ থেকে প্রায় 6 কোটি বছর পূর্বে ইওসিন যুগে প্রথম পাওয়া গিয়েছিল। ইওসিন যুগের এই যে ঘোড়া, যার নাম হচ্ছে ইওহিপ্পাস, এর উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। বুঝতেই পারছো খুব ছোট। চলাফেরার সময় এই অগ্রপদের 4টি এবং পশ্চাৎপদের 3টি আঙুল ভূমি স্পর্শ করত। এদের যে দাঁত ছিল সেই দাঁতের উপরিতল মসৃণ ছিল, যেহেতু এরা নরম খাদ্য গ্রহণ করত।
আর দাঁতের উপরের অংশে কোনো সিমেন্ট জাতীয় বা কোনো শক্ত আবরণ ছিল না। এর পরের ঘোড়া হলো মেসোহিপ্পাস, যাকে পাওয়া গিয়েছিল অলিগোসিন যুগে। এর উচ্চতা ছিল 60 সেন্টিমিটার, যার অগ্রপদ এবং পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল। এর পরের যে ঘোড়া সেটা হচ্ছে মেরিচিপ্পাস, যার উচ্চতা ছিল 100 সেন্টিমিটার, যার অগ্রপদ এবং পশ্চাৎপদে 3টে করে আঙুল আছে। এখানে লক্ষ্য করবেন যে মাঝের যে আঙুলটা সেটা আস্তে আস্তে দীর্ঘ হলো, আর পাশের যে পার্শ্বদ্বয় যে আঙুল সেটা ছোট, সেটা আর ভূমি স্পর্শ করছে না। আর মেসোহিপ্পাস থেকে দেখা যাচ্ছে মেরিচিপ্পাসের গ্রীবা অনেকটা বড়, উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তার সাথে সাথে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আর এর যে দাঁত, সেই দাঁতের উপরিতল এরকম অমসৃণ হয়েছে, আর উপরিতলে একটা শক্ত আবরণ, যে সিমেন্ট জাতীয় আবরণ দ্বারা আবৃত হয়েছে। এরপর প্লায়োহিপ্পাস, যার উচ্চতা হচ্ছে 120 সেন্টিমিটার, আরেকটু বৃদ্ধি পেয়েছে। আর খুর তৈরি হয়েছে এদের অগ্র এবং পশ্চাৎপদে। আর আধুনিক ঘোড়া, যার আবির্ভাব হয়েছে ইকুয়াস প্লিস্টোসিন যুগে, যার নাম হচ্ছে ইকুয়াস। এর উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার, খুর আছে অগ্র এবং পশ্চাৎপদে, গ্রীবা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে ঘোড়ার বিবর্তন প্রথমে ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস, এটা তোমাদের বইতে নেই। তারপর এসছে মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস, তারপর ইকুয়াস। ঘোড়ার বিবর্তন যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারবো ঘোড়ার দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। প্রথমে উচ্চতা ছিল 30 সেন্টিমিটার, আর ইকুয়াসের উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার। পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এখানে অনেক পা হচ্ছে দীর্ঘ হয়েছে। পায়ে আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে। প্রথমে দেখো অগ্রপদে 4টে, পশ্চাৎপদে 3টে আঙুল ছিল, আর আধুনিক ঘোড়া ইকুয়াসে একটা করে আঙুল আছে, এবং সেই আঙুলের হচ্ছে খুরযুক্ত আঙুল তৈরি হয়েছে। এই 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি, অর্থাৎ মাঝের আঙুলটি দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি হয়েছে, বাকিগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে ধীরে ধীরে। খুরের আবির্ভাব হয়েছে, পেশক এবং পুরো পেশকের আয়তন বৃদ্ধি পেয়েছে, আর দাঁতের উপরিভাগ অমসৃণ হয়েছে আস্তে আস্তে। তার সাথে সাথে সিমেন্ট জাতীয় পদার্থের আবরণ দ্বারা আবৃত হয়েছে, যাতে এরা খুব সহজে শক্ত খাবার চিবিয়ে খেতে পারে। এই হচ্ছে ঘোড়ার বিবর্তন। তুলনামূলক সারির স্থান অভিব্যক্তির সপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তুলনামূলক সারির স্থান, যেখানে আমরা বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের মধ্যে তুলনা করব। প্রথমে আসি সমসমস্ত অঙ্গ, যাকে বলা হচ্ছে হোমোলোগাস অর্গ্যান। যে সমস্ত অর্গ্যানগুলো যাদের গঠন এক কিন্তু কাজ আলাদা, গঠন হচ্ছে এক থাকবে আর কাজ হচ্ছে আলাদা, তাদেরকে বলা হচ্ছে সমসমস্ত অর্গ্যান। দেখো এখানে আমরা প্রথমে তিমির যে ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের অগ্রপদ, ঘোড়ার পা, মানুষের হাত, তাদের মধ্যে যদি তুলনা করি তাহলে দেখব প্রত্যেকের যে অস্থিগুলো সেম আছে। প্রত্যেকেরই হিউমেরাস, রেডিয়াস আনলা, কার্পল, মেটাকার্পল, ফ্যালাঞ্জেস আছে। এখানে যে এছাড়া আমরা পেশি, স্নায়ু, এগুলো যদি দেখি তাহলে দেখব এগুলো মোটামুটি একই প্রকৃতির, সাদৃশ্যতা আছে। তবে এদের এক একটা যে প্রাণীগুলো, যে এই সমস্ত প্রাণী এক একটা পরিবেশে রয়েছে, এবং সেই পরিবেশে থাকবার জন্য, সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে কিছু অভিযোজন সম্পন্ন হয়েছে, এবং তার কারণে এই সমস্ত অঙ্গের মধ্যে কিছু পার্থক্য এসছে। যেমন তিমির যে ফ্লিপার, সেটা হচ্ছে সাঁতার কাটবার জন্য, বাদুড়ের বা পাখির যে অগ্রপদ সেটা হচ্ছে ওড়বার জন্য আকাশে, ঘোড়ার অগ্রপদ
ভালোভাবে দৌড়াবার জন্য, জোরে দৌড়াবার জন্য, আবার মানুষের হাত সূক্ষ্ম কাজ করবার জন্য অভিযোজন সম্পন্ন হয়েছে এবং এই অভিযোজনের জন্য সামান্য কিছু পার্থক্য দেখা যাচ্ছে। এর থেকে আমরা বলতে পারি যে এই সমস্ত প্রাণীরা তারা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে এবং একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়ে তারা বিভিন্ন পরিবেশে থাকবার জন্য বিভিন্ন অভিযোজন সম্পন্ন হয়েছে, যাকে বলা হচ্ছে অপসারী অভিযোজন। অপসারী অভিযোজন হচ্ছে যাদের পূর্বপুরুষ এক, এটা হচ্ছে তাদের সবার পূর্বপুরুষ। এবার কেউ জলে থাকবার জন্য, কেউ আকাশে ওড়বার জন্য, কেউ জোরে দৌড়াবার জন্য, কেউ সূক্ষ্ম কাজ করবার জন্য এক এক ধরনের অভিযোজন সম্পন্ন হয়েছে এবং তাদের মধ্যে পার্থক্য এসছে। দেখো, উদ্ভিদের মধ্যেও আমরা এই সমসমস্ত অঙ্গ দেখতে পাই। এটা হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসের হচ্ছে এটা কাণ্ড, যে কাণ্ডকে আমরা বলি পর্ণকাণ্ড। কেন পর্ণকাণ্ড বলি? কারণ এদের যে কাঁটা, সেই কাঁটা, যে পাতা হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয়েছে, এগুলো হচ্ছে কাঁটা রূপান্তরিত পাতা। আর সালোক সংশ্লেষ করবার জন্য এদের যে কাণ্ড, সেই কাণ্ডটা চ্যাপ্টা রসালো প্রকৃতির হয়েছে এবং রসালো প্রকৃতির হয়ে পর্ণকাণ্ড তৈরি করেছে, যা সালোক সংশ্লেষে সাহায্য করছে। আবার এখানে দেখো, আলুর যে কাণ্ড, অর্থাৎ যে আলু যেটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, সেটা হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড। তাহলে দুটোই হচ্ছে কিন্তু কাণ্ড। ক্যাকটাসের যে এটাও কাণ্ড, আবার এটাও হচ্ছে পরিবর্তিত কাণ্ড, কিন্তু দুটোর কাজ আলাদা। এটা হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য এরকম আকৃতি ধারণ করছে, আর এটা সালোক সংশ্লেষের জন্য সবুজ চ্যাপ্টা হচ্ছে। তাহলে যাদের গঠন এক, কাজ আলাদা, তাদেরকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এটা সমসংস্থ অঙ্গের উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে। এবার আমরা দেখব সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান। অ্যানালোগাস অর্গান হচ্ছে যে সমস্ত অঙ্গের গঠন আলাদা, কাজ হচ্ছে এক, তাদেরকে বলা হচ্ছে সমবৃত্তীয় অর্গান, অঙ্গ বা হচ্ছে অ্যানালোগাস অর্গান। দেখো, এখানে যে বাদুড়ের যে ডানা, পাখির ডানা, আর মৌমাছির ডানা আমরা তুলনা করব। প্রত্যেকেরই ডানা আছে এবং সেটা ওড়ার জন্য ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কাজ এদের সেম। আর গঠন দেখো, যে বাদুড়ের যে অগ্রপদ যেটা ডানায় রূপান্তরিত হয়েছে, সেটা হচ্ছে পাতলা একটা চামড়া দিয়ে আবৃত হয়েছে এবং সেটা চামড়া দিয়ে আবৃত হয়ে যেটাকে বলা হয় প্যাটাজিয়াম, বাদুড়ের প্যাটাজিয়াম, যা উঠতে সাহায্য করছে। পাখির ক্ষেত্রে দেখো, যেটা পালক দিয়ে তৈরি, উঠতে সাহায্য করছে। আর এর ক্ষেত্রে এখানে কোনো অস্থি নেই, এটা কাইটিন দিয়ে তৈরি। অর্থাৎ এই যে তিনটে প্রাণীর যে ডানা, সেটা সবার প্রত্যেকের গঠন আলাদা, কাজ হচ্ছে এক, তাই এদেরকে বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এই ধরনের অভিযোজনকে বলা হয় অভিসারী অভিযোজন। অভিসারী অভিযোজন হচ্ছে, দেখো, এরা গঠনগতভাবে আলাদা, অর্থাৎ বিভিন্ন পূর্বপুরুষ থেকে এদের উৎপত্তি হয়েছে। ধরা যাক এটা বাদুড়ের পূর্বপুরুষ, এটা হচ্ছে পাখির পূর্বপুরুষ, এটা হচ্ছে মৌমাছির পূর্বপুরুষ, কিন্তু প্রত্যেকে একই পরিবেশে থাকবার জন্য, অর্থাৎ আকাশে ওড়বার জন্য প্রত্যেকের কি হচ্ছে, ডানা তৈরি হয়েছে এবং একই প্রকৃতির অভিযোজন সম্পন্ন হচ্ছে। অর্থাৎ পূর্বপুরুষ আলাদা, কিন্তু একই পরিবেশে এটা থাকছে। এই ধরনের অভিযোজনকে বলা হচ্ছে অভিসারী অভিযোজন। উদ্ভিদের ক্ষেত্রেও আমরা এই সমবৃত্তীয় অঙ্গ দেখতে পাই। দেখো, এটা হচ্ছে লাল আলু, সুইট পটাটো বলা হচ্ছে, রাঙা আলু। এটা হচ্ছে পরিবর্তিত মূল,
পরিবর্তিত মূল। মূল হচ্ছে এখানে খাদ্য সঞ্চয়ের ফলে এরকম গোলাকার আকৃতি ধারণ করছে। আর এমনি যেটা আলু, আমরা সেটা আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। কাণ্ড খাদ্য সঞ্চয়ের জন্য এরকম গোলাকার আকৃতি ধারণ করেছে, অর্থাৎ দুটোরই কাজ কিন্তু সেম, দুটোই খাদ্য সঞ্চয় করছে, কিন্তু দুটো গঠন আলাদা। একটা হচ্ছে মূল পরিবর্তিত, আর একটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। সমবৃত্তীয় অঙ্গের আর একটা উদাহরণ হচ্ছে, দেখো আঙুর গাছের যে আকর্ষণ আবার মটর গাছের যে আকর্ষণ, দুটো আকর্ষই হচ্ছে অন্যকে আঁকড়ে ধরে এরা উঠতে সাহায্য করে। সমবৃত্তীয় অঙ্গের আর একটা উদাহরণ হচ্ছে আঙুর গাছের আকর্ষণ আর মটর গাছের আকর্ষণ, দুটোর কাজ সেম আর উৎপত্তি কিন্তু আলাদা। এটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড, কাণ্ড পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে, আর এক্ষেত্রে পাতা পরিবর্তিত হয়ে আকর্ষ তৈরি করেছে। নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান হচ্ছে যে জীবদেহের কোনো কোনো অঙ্গ দেখা যাচ্ছে, কোনো একটা জীবদেহে সেটা সচল, আবার কোনো একটা জীবদেহে সেটা অচল বা সেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। যেমন দেখো মানুষের ক্ষেত্রে যে চোখের নিকটিজেটিং যে মেমব্রেন, যে পর্দা, এটা নিষ্ক্রিয় অঙ্গ। কানের পেশি নিষ্ক্রিয় অঙ্গ। দাঁতের যে উইজডম টিথ, তৃতীয় যে মোলার টিথ, সেটাও নিষ্ক্রিয়। স্তনবৃন্ত, তারপর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যে মানুষের যে অ্যাপেন্ডিক্স, সেটাও নিষ্ক্রিয় অঙ্গ। আবার দেখো গিনিপিগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গিনিপিগের যে অ্যাপেন্ডিক্স সেটা হচ্ছে সক্রিয়, যাকে বলা হচ্ছে সিকাম। এইভাবে বিভিন্ন প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গ যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বলা যায়, এবং সেই নিষ্ক্রিয় অঙ্গ থেকে আমরা বলতে পারি যে তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে বা যোগসূত্র আছে, বা তারা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে। অভিব্যক্তির সপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন যদি সাদৃশ্য আমরা দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণী তারা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে। যেমন মাছের ক্ষেত্রে খুব সরলতম হৃৎপিণ্ড দেখা যায়, এখানে একটা নিলয় আর একটা অলিন্দ আছে। এখানে অলিন্দ থেকে রক্ত নিলয়ে যাচ্ছে, দূষিত এবং বিশুদ্ধ রক্তের কোনো পৃথকীকরণ ঘটছে না। গঠনগতভাবে সবচেয়ে সরলতম হৃৎপিণ্ড হচ্ছে মাছের, এখানে একটা নিলয় একটা অলিন্দ আছে। তারপরে দেখো উভচর, যেখানে দেখো দুটো অলিন্দ আছে আর একটা নিলয়, যেখানে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসছে, এবং যখন নিলয়ে আসছে তখন সেই রক্তের কিন্তু মিশ্রণ ঘটছে, অর্থাৎ দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটছে উভচরের ক্ষেত্রে, যেটা গঠনগতভাবে একটু উন্নত মাছের থেকে। তারপর সরীসৃপে, যেখানে দুটো অলিন্দ একটা নিলয় আছে এবং নিলয়টা অর্ধভাবে বিভক্ত। তারপরে দেখো পক্ষী এবং স্তন্যপায়ী, যেখানে দুটো অলিন্দ এবং দুটো নিলয় আছে, চারটে চেম্বার হৃৎপিণ্ডে, যেখানে বিশুদ্ধ এবং দূষিত রক্তের কোনো রকম ভাবেই মিশ্রণ ঘটছে না। তো এইভাবে বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ড যদি আমরা পর্যবেক্ষণ করি, মাছ থেকে উভচরে হৃৎপিণ্ড একটু জটিল হয়েছে, তারপর সরীসৃপে আরো জটিল, এবং সেখানেও দূষিত এবং বিশুদ্ধ রক্তের যাতে মিশ্রণ না হয় সেখানে একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে অলিন্দদ্বয় নিলয়দ্বয়ের মাঝখানে একটা প্রাচীর তৈরি হয়েছে। তারপর পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে অলিন্দ এবং নিলয় বিভক্ত হয়ে রয়েছে এবং দূষিত এবং বিশুদ্ধ রক্তের কোনোভাবে মিশ্রণ ঘটছে না। এর থেকে বলা যেতে পারে যে মাছ থেকে উভচর তৈরি হয়েছে, উভচর থেকে সরীসৃপ তৈরি হয়েছে, এবং সরীসৃপ থেকে পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছে। অভিব্যক্তির সপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্ব।
ভ্রূণতত্ত্বটি কথাটির অর্থ হচ্ছে এমব্রায়োলজি। বিভিন্ন প্রাণীর ভ্রূণ সম্পর্কে, তাদের কিভাবে ভ্রূণের বিকাশ হচ্ছে, কিভাবে তারা পরিণত প্রাণীতে পরিণত হচ্ছে, সেই সম্পর্কে আলোচনাকেই বলা হচ্ছে এমব্রায়োলজি। বিজ্ঞানী ভন বিয়ার তিনি বিভিন্ন প্রাণীর ভ্রূণের গঠনগত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করেন এবং সেখান থেকে তিনি কিছু সিদ্ধান্তে আসেন। তারপর বিজ্ঞানী হেকেল এই সিদ্ধান্তগুলো থেকে বায়োজেনেটিক সূত্র বা বায়োজেনেটিক ল প্রস্তাবনা করেন এবং সেই লতে কি রয়েছে, সেখানে বলা হচ্ছে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে। কথাটার অর্থ হচ্ছে, দেখো, অন্টোজনী মানে প্রত্যেকটা প্রাণীর তাদের বিবর্তন, তাদের কিভাবে বিবর্তন হয়েছে। দেখো যে এই প্রত্যেকটা প্রাণীর যদি ভ্রূণ অবস্থায় তাদের যথেষ্ট গঠনগত সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকেরই গলবিলীয় ফুলকা ছিদ্র আছে, লেজ আছে, লেজের মধ্যে মায়োটম পেশি আছে, এর মধ্যে ফুলকা রয়েছে, এবং তারপর যত তাদের ভ্রূণের বিকাশ ঘটেছে এবং তাদের গঠনগত পরিবর্তন এসেছে। এবং এক্ষেত্রে বলা যাচ্ছে যে এই প্রত্যেকটা জীব যাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্যতা রয়েছে, তারা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে এবং বিভিন্ন পরিবেশে বসবাস করবার জন্য তারা এক এক রকম ভাবে নিজেদের অভিযোজন সম্পন্ন করেছে এবং তাদের গঠনগত পরিবর্তন ঠিক তেমন ভাবে হয়েছে। অর্থাৎ একই পূর্বপুরুষ থেকে এদের আবির্ভাব হয়েছে, কিন্তু এদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য এসেছে অভিযোজনের জন্য। এবং এদের প্রত্যেকের যে অন্টোজনী আমরা দেখি, তাদের ভ্রূণের বিকাশ যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব প্রত্যেকটায় তাদের ফাইলোজেনি বা পূর্বপুরুষের ক্যারেক্টার সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। ব্যাপারটা কেমন দেখো, মানুষের কিন্তু পরিণত অবস্থায় ফুসফুস রয়েছে, ফুলকা নেই, কিন্তু ভ্রূণ অবস্থায় ফুলকা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে মানুষও এই মাছ জাতীয় প্রাণী থেকেই কিন্তু আবির্ভাব হয়েছে। অর্থাৎ এদের পূর্বপুরুষের নিশ্চয়ই সেখানে ফুলকা ছিল এবং এদের যখন এমব্রায়োলজি আমরা দেখছি, তখন কিন্তু সেই পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো সেখানে প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে সেটা পরিণত অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই ভ্রূণের বিকাশের সময় খুব অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো কিন্তু রিপিটস হচ্ছে। অর্থাৎ ফুলকা, মায়োটম পেশি, গলবিলীয় ফুলকা ছিদ্র এগুলো কিন্তু দেখা যাচ্ছে, যদিও সেটা পরিণত অবস্থায় অনেকের কিন্তু সেগুলো থাকছে না। এবং এই ভ্রূণতত্ত্ব আলোচনা থেকে আমরা জানতে পারি যে যত এদের মধ্যে ভ্রূণের সাদৃশ্যতা যত বেশি আছে, তত তারা সেম ধরনের জীব থেকে আবির্ভাব হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ এবং যত বেশি সময় ধরে এদের যে ভ্রূণগুলোর মধ্যে যে সাদৃশ্যতা লক্ষ্য করা যাবে, তত বলা যেতে পারে যে সেই প্রাণীগুলো তাদের পূর্বপুরুষ একই। আজকের বিষয় হচ্ছে অভিযোজন। অভিযোজন হচ্ছে যে প্রত্যেকটা জীব যে পরিবেশে আছে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে বিভিন্ন আচরণগত, গঠনগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়, যে পরিবর্তনকে বলা হচ্ছে অভিযোজন। প্রথম যে অভিযোজন আমরা দেখবো সেটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। ক্যাকটাস, তোমরা জানো যে ক্যাকটাস একটা মরু পরিবেশে জন্মায়, এদেরকে জেরোফাইট উদ্ভিদ বলে। এখান থেকে কোশ্চেন দেয় কাদের জেরোফাইট উদ্ভিদ বলে। যারা মরু পরিবেশে জন্মায় তাদেরকে জেরোফাইট বলে।
এদের পাতা হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয়। কাঁটায় রূপান্তরিত হওয়ার ফলে কি হচ্ছে, পাতার যে পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের অতিরিক্ত জল বেরিয়ে যায়। তো এইভাবে এরা বাষ্পমোচনকে প্রতিহত করে, বাষ্পমোচনকে বন্ধ করে দিতে পারে যে পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণে, এবং এর মধ্যে জল সঞ্চয় করতে পারে। আর এদের যেই সবুজ অংশ যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাণ্ড। সেই কাণ্ডকে অনেকটা চ্যাপ্টা রসালো প্রকৃতির হয়, এগুলোকে পর্ণকাণ্ড বলে, যা সবুজ হয়, সালোক সংশ্লেষে সাহায্য করে। নেক্সট হচ্ছে রুই মাছের পটকা। দেখো, রুই মাছ জলজ পরিবেশে অভিযোজন করবার জন্য এদের পটকা আছে। পটকার দেখো দুটো প্রকোষ্ঠ, এটা অগ্র, এটা হচ্ছে পশ্চাৎ। অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। যখন এরা ভাষার দরকার হয় তখন এই রেড গ্রন্থি আর দুটো পটকার মাঝখানে একটা ভালভ আছে, সেই ভালভটাকে খুলে দেয়, রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, যা আস্তে আস্তে পশ্চাৎ প্রকোষ্ঠে যায় এবং দুটোর যে প্রকোষ্ঠ সেটা ফুলে যায় এবং ফুলে গিয়ে মাছ আস্তে আস্তে উপরে উঠে আসে। আর পশ্চাৎ প্রকোষ্ঠ হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক থাকে, যেটা কি করছে, মাছকে যখন নিচে প্রবেশ করতে, নিচে নামতে হচ্ছে, তখন জলের গভীরতায় যেতে হচ্ছে, তখন এই রেটিয়া মিরাবিলিয়া কি করছে, গ্যাস শোষণ করছে এবং পটকাটা চুপসে যাচ্ছে, মাছ আস্তে আস্তে নিচে প্রবেশ করছে। এইভাবে রুই মাছের পটকা মাছকে বিভিন্ন গভীরতায়, জলের বিভিন্ন গভীরতায় যেতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে পায়রার বায়ুথলি। এদের বায়ুথলি যে ফুসফুস আছে, ফুসফুসের 9টা বায়ুথলি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা বায়ুথলি কি করছে, অতিরিক্ত বাতাস শোষণ করে এই বায়ুথলিতে থাকছে, যেটা অক্সিজেন সরবরাহ করছে উড়বার সময়, এবং এই অক্সিজেন দিয়ে শক্তি তৈরি হচ্ছে। আর নেক্সট হচ্ছে যে প্রচুর পরিমাণ বাতাস এই বায়ুথলিতে থাকবার ফলে দেহটাকে হালকা রাখতে সাহায্য করে। নেক্সট হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। সুন্দরী গাছ, যাদেরকে হ্যালোফাইট উদ্ভিদ বলে, এরা লবণাক্ত মাটিতে জন্মায়। সুন্দরী গাছের যে মাটিতে প্রচুর অক্সিজেন, মাটির মধ্যে যে জল আছে সেই জলে অক্সিজেন কম থাকে, এই জন্য কিছু কিছু মূল এদের অভিকর্ষের বিপরীতে উঠে আসে, যাদেরকে বলা হচ্ছে শ্বাসমূল। এদের উপরে, মূলগুলোর উপরে প্রচুর ছিদ্র থাকে, সেই ছিদ্রের সাহায্যে এরা সরাসরি অক্সিজেনকে গ্রহণ করতে পারে আর কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করতে পারে। নেক্সট হচ্ছে উটের জল ক্ষয় সহনের ক্ষমতা। উট হচ্ছে একটা মরুভূমি অঞ্চলের প্রাণী, যেখানে জলের অভাব আছে, এবং এরা নিজেদের দেহে জল সঞ্চয় করবার জন্য এদের যে ত্বক, সেই ত্বকটা, চামড়াটা মোটা হচ্ছে, এবং মোটা হওয়া হচ্ছে তার সাথে সাথে প্রচুর হেয়ার থাকছে, রোম থাকছে। এই মোটা এবং রোম যুক্ত হওয়ায় কি করছে, ত্বক থেকে যে জল বা জলীয় বাষ্প সহজে বেরোতে পারছে না। আর এরা এদের যে দীর্ঘ নাসাপথ থাকে, নাসাপথে থেকে যখন শ্বাসবায়ু অর্থাৎ নিঃশ্বাস বায়ু যখন বেরোতে থাকে, তা আস্তে আস্তে শীতল হয়, এবং শীতল হয়ে নিঃশ্বাসের মধ্যে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, এবং শ্বাসপথে জল শোষণকারী কোষ থাকে, তারা জল শোষণ করে নেয়। এইভাবে নিঃশ্বাসের মধ্যে থাকা জলকে, জলীয় বাষ্পকে জলকণায়, এবং জলকণাকে আবার তারা শোষণ করে নিচ্ছে। এরা ঘন মূত্র ত্যাগ করছে, যার মূত্রের প্রধান উপাদান হচ্ছে ইউরিক অ্যাসিড। মলের মধ্যে জলের পরিমাণ কম থাকছে। আর এদের হেনলির লুপ, যেটা নেফ্রনের অংশ, মূত্রের মধ্যে জলের উপাদান, জলকে শোষণ করে নিচ্ছে এবং মূত্রকে ঘন করে দিচ্ছে। আর এদের আরবিসি, লোহিত রক্তকণিকা, একটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, যেটা হচ্ছে এরকম ডিম্বাকার হয়, যা জল শোষণ করে বড় হয়ে যেতে পারে। এবং ডিম্বাকার কি হচ্ছে, লোহিত রক্তকণিকা যে রক্ত বাহের মধ্য দিয়ে সহজে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। নেক্সট হচ্ছে আচরণগত অভিযোজন। যে শিম্পাঞ্জির ক্ষেত্রে আচরণগত অভিযোজন দেখা যায়। শিম্পাঞ্জি এরা বাদাম জাতীয়, বাদামকে ভেঙে সহজেই খেতে পারে, এরকম পাথরের সাহায্যে বাদামকে এরা ভাঙতে পারে। আর এদের বিভিন্ন, যদি কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে বিভিন্ন ঔষধি গাছকে এরা ঔষধ গাছকে গ্রহণ করে এবং রোগ নিরাময় করে। আর এদের আর একটা প্রধান খাদ্য হচ্ছে উই পোকা। কোথাও এরকম উইয়ের ঢিপি থাকলে তার মধ্যে কাঠি ঢুকিয়ে উই পোকাকে বার করে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। নেক্সট হচ্ছে মৌমাছির বার্তা আদান প্রদান। মৌমাছি দু ধরনের নৃত্য পরিবেশন করতে পারে, একটা হচ্ছে রাউন্ড ড্যান্স,
খাদ্য যদি 100 মিটারের মধ্যে থাকে তাহলে এরকম রাউন্ড ড্যান্স করে পার্শ্ববর্তী যে মৌমাছি, আশেপাশে যে মৌমাছি আছে তাদেরকে জানাতে সাহায্য করে যে খাদ্য 100 মিটারের মধ্যে আছে। আবার খাদ্য 100 মিটারের বেশি থাকলে এরকম ইংরাজি 8 অক্ষরের মতো ড্যান্স, যেটাকে ওয়াকটাল ড্যান্স বলে, এই ড্যান্স করতে পারে। এইভাবে নৃত্য পরিবেশনের মাধ্যমে নিজেদের মধ্যে এরা বার্তা প্রেরণ করতে পারে।